ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণ প্রতীক। আজকে আমি চলেছি কন্টিলোর পথে, মানে আদি জগন্নাথ নীলমাধবের মন্দির। সেটা মহানদীর পাশে একটু পাহাড়ের ওপরে। আর এই ডেস্টিনেশনে যেতে হলে আসতে হবে আপনাদের পুরী। মানে পুরী সাইড ট্যুর করতে গেলে অনেকেই তো সাইড ট্যুর অন্য জায়গায় করেন, কিন্তু এটা একটু অড সাইড ট্যুর। নীলমাধব যেখানে চলেছি এবং তার সঙ্গে হচ্ছে সাক্ষী গোপাল। আজকের সাইড ট্যুরকে খানিকটা অফবিটও বলতে পারেন, কারণ এই সাইড ট্যুরে খুব কম মানুষই এসে থাকেন। তবে যাই হোক, এখন আমরা চলেছি সাক্ষী গোপাল, আর আমরা রয়েছি কটক পুরী বাইপাস রোডের উপর। পুরী থেকে সাক্ষী গোপাল আসার জন্য তিনটি রুট রয়েছে। স্বর্গদ্বার সি বিচ রুট থেকে নবকলেবর রোড হয়ে সাক্ষী গোপালের দূরত্ব 28 কিলোমিটার। আমি এখন যে রুটে রয়েছি, পুরী স্টেশন থেকে সাক্ষী গোপালের দূরত্ব 20 কিলোমিটার। আর যদি সাক্ষী গোপাল স্টেশন থেকে সাক্ষী গোপাল মন্দিরে যেতে চান, তাহলে দূরত্ব 1.2 থেকে 1.5 কিলোমিটার। আমরা এখন চলেছি সাক্ষী গোপাল মার্কেটের মধ্যে দিয়ে, আর এই গ্রামের নামও সাক্ষী গোপাল। আর এখানে যে স্টেশন রয়েছে সেটাও সাক্ষী গোপাল, যেটা পুরী যাওয়ার পথে এই স্টেশন কিন্তু আমরা পার হয়ে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে যে লেভেল ক্রসিং আমরা পার হচ্ছি যে লাইনের, এটা হচ্ছে পুরী যাওয়ার লাইন। মানে পুরীর যত মেল আছে এর উপর দিয়ে বেরিয়ে যায়। আর আপনারা এখন দূরে যেটা স্টেশন দেখতে পাচ্ছেন ওটাই সাক্ষী গোপাল স্টেশন। স্বর্গদ্বার রোড থেকে মেরিন ড্রাইভ রোড ধরে মোহনা বিচের পাশ দিয়ে চলে জয় জগন্নাথ স্টার্লিং সার্কেল থেকে ধরে নিলাম নবকলেবর রোড। তারপর সোজা চলে এলাম মোগলাহাটা স্কোয়ার, সেখান থেকে জগন্নাথ সড়ক, তারপর জয় রাজগুরু স্ট্যাচু, সার্কুলার আইল্যান্ড থেকে ভুবনেশ্বর পুরী হাইওয়ে, তারপর পার হলাম ভার্গবী নদী। এবার সাক্ষী গোপাল বাস স্ট্যান্ডের কিছু পূর্বে বাম দিকে বাইপাস ধরে কিছুটা চলে ধরলাম সাক্ষী গোপাল রোড, যা সোজা চলে গেছে সাক্ষী গোপালের মন্দির। বাম দিকে আপনারা দেখছেন চন্দন পুকুর, যার মাঝে রয়েছে মহাপ্রভুর ছোট্ট মন্দির। আমরা এখন সাক্ষী গোপাল মন্দিরের একদম সম্মুখে চলে এসেছি। আপনারা সেটা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি এই সাক্ষী গোপালের মন্দির। আমি এখন এসে উপস্থিত হলাম সাক্ষী গোপাল মন্দিরে, আর পিছনে দেখুন সেই মন্দির। আগেই বললাম জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই সাক্ষী গোপাল মন্দির। এখানকার মন্দির চত্বরটা একটু দেখুন। এখানে গাড়ি পার্কের বিশাল জায়গা রয়েছে, যেখান থেকে সোজা রাস্তা চলে গেছে সাক্ষী গোপাল মন্দিরের প্রধান দ্বার পর্যন্ত। দুই পাশে রয়েছে প্রচুর দোকান, যেখানে পূজার জিনিসপত্রের প্রাধান্যই বেশি চোখে পড়ে। তবে এই জায়গা থেকে ভিউটা পুরী জগন্নাথ মন্দিরের সঙ্গে দারুণভাবে সাদৃশ্যপূর্ণ। ভক্তের আনাগোনা থাকলেও তার সংখ্যায় বেশ কম। ভিড়ভাট্টাবিহীন এক সুন্দর আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে এই মন্দিরে। এটাই সাক্ষী গোপাল মন্দির, কিন্তু মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। সেই জন্য বাইরে থেকে মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি তিনটি সাবধানবাণী। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। মন্দির প্রাঙ্গণে কোনো আবর্জনা ফেলা এড়িয়ে চলতে হবে। বিশেষ পূজা করার জন্য টাকা চাইতে পারে এমন পুরোহিতদের থেকে সাবধানে থাকুন। সাক্ষী গোপাল মন্দিরটি সকল দিনই সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই, তবে চটি জুতা প্রধান দ্বারের বাইরে রেখে প্রবেশ করতে হয়। সাক্ষী গোপাল মন্দির সত্যবাদী গোপীনাথ মন্দির নামেও পরিচিত, যা একাদশ শতাব্দীতে নির্মিত হয়েছে বলে মনে করা হয়। সাক্ষী গোপাল মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে অনেক উপকথা, অনেক কিংবদন্তি। কারো মতে ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র রাজা বজ্র এই মন্দির নির্মাণ করে কৃষ্ণের প্রতি উৎসর্গ করেছিলেন। মন্দিরের আরেকটি প্রচলিত কিংবদন্তি রয়েছে, যা এক প্রেম কাহিনীও বলতে পারেন। গ্রামের এক গরিব যুবক গ্রামের প্রধানের মেয়ের প্রেমে পড়েন। বিত্তশালী প্রধান ও গরিব যুবকের অর্থনৈতিক বৈষম্যের কারণে প্রধান ওই যুবক ও তার মেয়ের বিবাহে গররাজি ছিলেন।
একসময় গ্রামে আসে মহামারীর মতো অসুখ। সেই কারণে গ্রামের সকলে কাশী অভিমুখে যাত্রা করেন, শুধু রয়ে গিয়েছিল সেই যুবক। গ্রামের প্রধানও অসুস্থ হয়ে পড়লে যুবক তার শুশ্রূষা করে বাঁচিয়ে তোলেন। এমতো অবস্থায় যুবকের শুশ্রূষা পেয়ে রোগ থেকে সেরে উঠে তার মেয়ের সঙ্গে যুবকের বিবাহ দেওয়ার কথা দেন। কিন্তু গ্রামের সব মানুষ যখন পুনরায় ফিরে আসে তখন তার দেওয়া কথাকে তিনি অস্বীকার করেন এবং বলেন তার দেওয়া কথার কোনো সাক্ষী থাকলে তাকে প্রমাণের জন্য সেখানে হাজির করতে। ছেলেটি বিশ্বাসঘাতকতা বোধ করে আর তার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়। তখন ভগবান কৃষ্ণ গোপালক রূপে আবির্ভূত হয়ে তার সাক্ষী হতে রাজি হন, তবে একটি শর্ত দেন। ছেলেটি গ্রামের দিকে এগিয়ে যাবে, সাক্ষী হিসাবে তিনি পিছন পিছন যাবেন, কিন্তু কোনো মতেই পিছনে ফিরে তাকানো চলবে না। তাকালে তিনি সেখানেই থেকে যাবেন, আর চলবেন না। ছেলেটি এই শর্তেই রাজি হয় এবং ভগবান তাকে অনুসরণ করেন। একসময় বালুকাময় স্থান দিয়ে যাওয়ার সময় পদশব্দ না পেয়ে শর্ত ভুলে ছেলেটি পিছন দিকে তাকায়। তার সাথে সাথেই ভগবান পাথরের মূর্তিতে পরিণত হয়। ছেলেটির ডাকে গ্রামবাসী এসে সেখানে মূর্তি দেখে সকল কথা অবগত হয় এবং গ্রামবাসীরা তার দাবির সত্যতা সম্বন্ধে নিশ্চিত হয়ে যায় এবং ছেলেটি প্রধানের মেয়ের সঙ্গে বিবাহের অনুমতিও পায়। এরপর গ্রামবাসীরা ভগবানের জন্য একটি ছোট মন্দির তৈরি করে এবং তাকে সাক্ষী গোপাল বলে ডাকতে শুরু করে, যার অর্থ সাক্ষী ঈশ্বর। আর সেখানেই এই বিশাল মন্দিরের উৎপত্তি ঘটে। সাক্ষী গোপাল মন্দির দেখার পর আমরা আবার ছুটে চললাম কন্টিলোর পথে। সাক্ষী গোপাল থেকে কন্টিলোর দূরত্ব 92 কিলোমিটার। এই 92 কিলোমিটার রাস্তার বেশ কিছু অংশ পুনর্নির্মাণের কাজ চলছে। পথে পড়বে একাধিক নদী, যার স্বচ্ছ সবুজ জল ও পার্শ্ববর্তী বন্য প্রকৃতি মন ভরিয়ে দেবে। এখন আপনারা যে নদীকে দেখছেন তা মহানদীর এক উপনদী, নাম দয়া। আর আমরা রয়েছি দয়া নদীর ব্রিজের উপর। আর আমরা এখন এই দয়া নদীর ব্রিজ পার হয়ে চলেছি কন্টিলোর পথে। তবে যাত্রাকালের একঘেয়েমি দূর করতে কখনো আপনার সম্মুখে হাজির হবে পাহাড়, কখনো বা পাহাড়ের সারি, কখনো তারা খুব কাছে, কখনো বা দূর দিকচক্রবালের সন্নিকটে। তবে এখানকার পাহাড়গুলো খুব গাছগাছালিপূর্ণ না হলেও সবুজের ছোঁয়া আছে, তা কম হোক বা বেশি। মার্চ মাস করে এখানে এলে পাবেন পলাশের দেখা। কোথাও কোথাও এমন রয়েছে রাস্তার পাশে ফাঁকা প্রান্তরে পলাশের বনের সারি লাল হলুদ রঙা পলাশের চাদর গায়ে নিশ্চুপভাবে দাঁড়িয়ে। কথা বলতে বলতে পৌঁছে গেছি শুকটি মাছের বড় মার্কেট সারুওতে। বহরটা নিজের চোখেই দেখে নিন। এটা হলো শুটকি মাছের বাজার, সমুদ্র থেকে অনেক দূরে, কিন্তু এটা শুটকি মাছের বাজার। দেখুন কত মাছ দেখছেন, সব কিন্তু শুটকি মাছ। চিংড়ি থেকে ঘুষোর মতো ছোট ছোট মাছ সব মানে শুটকি মাছ রয়েছে এখানে, প্রচুর মাছ রয়েছে। এই রাস্তার বেশ কিছু কিলোমিটার অংশ রয়েছে অরণ্যের মধ্য দিয়ে। দুই পাশের পার্বত্য অঞ্চলের ওপরেই অরণ্যের অবস্থান। ভাগ্য ভালো থাকলে ময়াল, হরিণ, নেকড়ের দেখা পেতেই পারে। বৃক্ষের মধ্যে শাল, সেগুনের মতো পর্ণমোচী গাছেদের প্রাধান্যই বেশি বলে মনে হয়। লং জার্নির একঘেয়েমি থেকে মুক্তি পেতে গাড়ি থামিয়ে নদী, পাহাড় বা অরণ্যের মাঝে ফটোশ্যুট করতেই পারেন যদি মন চায়। কালো পিচের রাস্তা ধরে চলতে চলতে দিকচক্রবালে পাহাড় পর্বতের উদয় ও তার ক্ষীণ হয়ে মিলিয়ে যাওয়ার সাক্ষী হতে হতে শুধুই জিজ্ঞাসু মন নিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা। ভ্রমণের এক অনবদ্য মুহূর্ত। আর এরই সঙ্গে যাত্রাপথে হাজির হয়েছে মহানদীর আর এক উপনদী কুশনী। আর এই ব্রিজের নাম কামে ব্রিজ। এই যে মহানদী দেখা যাচ্ছে, ওহ কি সুন্দর পাহাড়ি রেঞ্জ, ন্যাচারাল বিউটি।
কুসুমী নদীর কামে ব্রিজ পার হয়ে আমরা প্রবেশ করলাম মহানদীর পাশে অবস্থিত ছোট্ট জনবসতি কন্টিলোতে, যেখানে পাহাড়ের উপরে বহু যুগ ধরে বিরাজ করছেন আদি জগন্নাথ নীলমাধব। আর এই নীলমাধব দর্শনের পূর্বে গাড়ি পার্ক করানোর জন্য আমরা চলে এলাম এই নির্দিষ্ট গ্রাউন্ডে। আর এখান থেকেই কিছুটা হাঁটা পথে পৌঁছাতে হবে নীলমাধবজির মন্দিরে। এতক্ষণ গাড়িতে বসে থাকার পর 5-7 মিনিট হাঁটা মোটেই মন্দ লাগার নয়। আমার ডান সাইডে দেখছেন গাড়ি পার্কিং এরিয়া। নীলমাধবের টেম্পল যেতে হলে আপনাকে এই জায়গাতে গাড়ি পার্কিং করতে হবে। এবং আমি যে রাস্তা দিয়ে এখন হেঁটে চলেছি, এই রাস্তা স্ট্রেট চলে গেছে গ্রামের মধ্যে দিয়ে নীলমাধবের মন্দির। চলুন এই রাস্তাটা এখন আপনাদের আমি সম্পূর্ণ রাস্তাটা দেখাই। এই রাস্তা গ্রামের মধ্য দিয়ে বেশ কতকগুলো বাঁক নিয়ে গিয়ে পৌঁছেছে জোড়া পাহাড়ের পাদদেশে, যার ওপরে রয়েছে নীলমাধবজির মন্দির। যেখানে গাড়ি পার্ক করানো রয়েছে সেখান থেকে জোড়া পাহাড়ের দূরত্ব 700 থেকে 800 মিটার। রাস্তার পাশে কিছু মানুষজনের বাড়ি, দোকান, ব্যাংক চোখে পড়ে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, কন্টিলো জায়গাটি নীলমাধবজির মন্দির ও পিতলের বাসনপত্রের জন্য বিখ্যাত। আর এখন আমি প্রায় পৌঁছে গেছি জোড়া পাহাড়ের পাদদেশে। চলুন প্রথমে এগিয়ে যাই, যেখানে জুতা খুলে রাখার বন্দোবস্ত রয়েছে। এখানে আপনাদের চটি বা জুতো রাখতে হবে। একটু মন্দিরের নিচের চত্বরটা আপনাদের দেখাই। এখানে জুতা রাখতে হবে। আর এটা স্ট্রেট চলে গেছে, এই সিঁড়ি সম্পূর্ণ উপরে উঠে গেছে একদম মন্দিরে। স্তম্ভটা দেখুন। শ্রী জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের যেসব সাদৃশ্য রয়েছে তার মধ্যে অরুণাস্তম্ভ অন্যতম। পার্থক্য এটাই, জগন্নাথ মন্দিরের অরুণাস্তম্ভের মাথায় যে লেভেলে হনুমানজি বসে আছেন সেই লেভেলেই রত্নবেদির ওপরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিরাজ করছেন। আর এখানে অরুণাস্তম্ভের হনুমানজি কিন্তু নীলমাধবজির অবস্থান থেকে অনেক নিচু লেভেলে রয়েছেন। সিঁড়ি বেশ খাড়াই এবং রোদ্রে পাথর চেপে আছে, একদম হিট। আর এই দেখুন মন্দিরে প্রবেশের দ্বার। আর এখান থেকে দেখা যাচ্ছে মহানদী। একদম মহানদী পাশে এই টেম্পল অবস্থিত। এখানে সিঁড়িগুলো কিন্তু ভীষণ খাড়াই। এখানে যারা আসবেন এই জায়গাটা কিন্তু খুব সাবধানে উঠবেন। আমি উপরে উঠে এসেছি। মন্দিরের রেঞ্জটা একটু দেখাই আপনাদের। খুব সুন্দর জায়গায় মন্দিরটা অবস্থিত। দেখুন কি সুন্দর পাহাড়ি রেঞ্জ। আর এটা মহানদী। এটাই নীলমাধবের টেম্পল, নীলমাধব টেম্পল এটা। এখানে পূজার সামগ্রী দোকান রয়েছে। শ্রী জগন্নাথের উৎপত্তি এবং বিশেষ করে তার অনন্য মূর্তিতত্ত্ব রহস্যে ঢাকা।
তিনটি প্রাচীন গ্রন্থ স্কন্ধ পুরাণ, বামদেব সংহিতা, মার্কাণ্ডেয় পুরাণ এবং নীলাদ্রি মহোদয় শ্রীজগন্নাথের অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ হিসাবে বিবেচিত হয়। তবে দ্বাপর যুগের শেষের দিকে ভগবান নীলমাধব এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে শ্রীজগন্নাথের সংযোগ সম্পর্কে খুব কম লোকই জানেন। কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক 36 বছর পর যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ উভয়ই মহাজাগতিক গতিবিধি এবং গ্রহের অবস্থানের পরিবর্তন ও মহাকাশে ধূমকেতুর বিস্ফোরণ দেখতে পান, যা তাদের কাছে আসন্ন ধ্বংসের ইঙ্গিত দেয়। সম্রাট যুধিষ্ঠির যখন কলিযুগের আগমনের লক্ষণ দেখতে পান, তখন শ্রীকৃষ্ণ গান্ধারের অভিশাপ এবং যাদবদের ধ্বংসের ভবিষ্যৎবাণী স্মরণ করেন। যুধিষ্ঠির ধনুর্ধর অর্জুনকে দ্বারকার দিকে প্রেরণ করেন এবং শ্রীকৃষ্ণ প্রভাসের কাছে একটি নির্জন স্থানে চলে যান। ভাগ্যক্রমে অর্জুনের পৌঁছানোর আগেই শ্রীকৃষ্ণ তার নশ্বর দেহ ত্যাগ করেছিলেন। যদিও অর্জুন কেশবের শেষ আদেশ পেয়েছিলেন যে তিনি দ্বারকার বেসামরিক নাগরিকদের সমুদ্রের ভিতর প্রাচীর ঘেরা শহর থেকে নিরাপদ স্থানে নিয়ে যাবেন এবং প্রভাসের অর্থাৎ বনগঙ্গার কাছে তার দেহ দাহ করবেন, কিন্তু অর্জুন ভগবান নির্দেশ অনুসারে পূর্ব উপকূলের দিকে সমুদ্রের ওপারে ভেসে আসা শ্রীকৃষ্ণের নাভি অংশ দাহ করতে পারেননি, তাই তিনি হতাশায় ভুগছিলেন। এখানে আদিবাসী রাজা সবররাজ বিশ্ব বসু অর্থাৎ প্রথম জন্ম বালি, দ্বিতীয় জন্ম শিকারী জরা এবং এখন আদিবাসী প্রধান এই ব্রহ্মবস্তু অর্থাৎ শ্রীকৃষ্ণের নাভি খুঁজে পেয়েছিলেন। এটিকে ঘন জঙ্গলের ওপরে একটি বাঘের গুহায় স্থাপন করেছিলেন। এটি বর্তমানে কন্টিলো। এই ব্রহ্মবস্তু শ্রী নীলমাধবের আকার ধারণ করেছিল, যা তখন থেকে দেবতা এবং সবররাজ দ্বারা পূজিত হন। অসাধারণ ন্যাচারাল বিউটিও এখান থেকে আপনি উপভোগ করতে পারেন। অসাধারণ ন্যাচারাল বিউটি দেখুন, খুব সুন্দর মহানদীটা লাগছে এখান থেকে, তার সঙ্গে পাহাড়ি রেঞ্জ। উড়িষ্যার নয়াগড় জেলায় ছোট ছোট পাহাড়ে ঘেরা নীল আকাশ, সবুজ প্রকৃতির মাঝে বিস্তৃত বালুচরের মাঝ দিয়ে বয়ে চলা নীল জলরাশিপূর্ণ মহানদীর পাশে অবস্থিত ধর্মীয়, ঐতিহাসিক এবং রোমাঞ্চকর অলৌকিকতা ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ছোট্ট জনবসতি কন্টিলো, যার সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে নিগুড় ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পর্ক। সেই কন্টিলোর জোড়া পাহাড়ের ওপরে মহানদীর পাশে রয়েছে নীলমাধবজির মন্দির। আর এই জোড়া পাহাড় হল ব্রহ্মদ্রি এবং হিমাদ্রি নামক দুটি পাহাড়। নীলমাধব মন্দিরটি কন্টিলোতে মহানদীর তীরে ব্রহ্মদ্রি এবং হিমাদ্রি নামক দুটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই কন্টিলোর জোড়া পাহাড়ের ওপর নীলমাধব মন্দির প্রাঙ্গণে নীলমাধবজির প্রধান মন্দির ছাড়াও রয়েছেন কাশী বিশ্বনাথ, মা বিমলা, মা লক্ষ্মী, ভগবান জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা এবং রোহিণীর মূর্তি। এই কন্টিলোর নীলমাধব মন্দির উড়িষ্যার নয়াগড়ের এক বিখ্যাত মন্দির। চলুন এবার সম্পূর্ণ কন্টিলো মন্দির চত্বরটা পরিদর্শন করি এবং শেয়ার করি আপনাদের সঙ্গে। ইলেকট্রিক গেট একদম নিচে গ্রামের মধ্যে চলে গেছে দেখুন। ভগবান নীলমাধবের প্রাঙ্গণের ভিতরে একটি সিদ্ধেশ্বর শিবের মন্দিরও রয়েছে। উপরিউক্ত মন্দিরগুলির প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক কিংবদন্তিতে পরিপূর্ণ। সিদ্ধেশ্বরের শিবলিঙ্গ সূর্যের ক্ষণকাল অনুসারে উত্তর ও দক্ষিণে হেলে আছে। বহু বছর আগে ঘন জঙ্গলে সবররাজ বিশ্ববাসু এখানেই নীলমাধবের পূজা করতেন। এখানে একটা গেট রয়েছে,
সম্ভবত এটা কাজ চলছে এই গেটে। এখানে ছোট ছোট বেশ কতগুলি মন্দির রয়েছে। আর মন্দিরের গর্ভগৃহ হচ্ছে এই যে, তা অনেকেই জগন্নাথ মন্দিরের সামনে নির্মিত। এখানে কিছু দেবদেবী রয়েছেন। প্রভুর চরণের ছাপ। এবার এসে হাজির হলাম নীলমাধবজির প্রধান মন্দিরের নাট মন্দিরে। প্রথম প্রবেশেই চোখে পড়ল অবাক করা সব তৈলচিত্র। নাট মন্দিরের সমস্ত পিলারের চারপাশ ডোমাকৃতি ছাদের নিম্নতলে প্রচুর নকশা ও তৈলচিত্র, যা কেবল বিভিন্ন রং দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে স্থান পেয়েছে বিভিন্ন সব পৌরাণিক কাহিনী চিত্র, বিভিন্ন দেবদেবীর মাহাত্ম্য মহিমা। এর সঙ্গে বিরাজ করছে শান্ত স্নিগ্ধ এক আধ্যাত্মিক পরিবেশ আর অসাধারণ এক প্রাকৃতিক মূর্ছনা, যা ভাষায় প্রকাশ প্রায় অসম্ভব, যার স্বাদ নিতে গেলে কন্টিনিউর আহ্বান আপনাকে শুনতেই হবে। তবে এখানে আপনারা পূজা দিতে পারেন, তবে তার জন্য সম্মুখে যেসব পুরোহিত বা পাণ্ডাদের দেখছেন তাদের সাহায্য নিতে হবে। আর পূজার মূল্য মানেরও বেশ একটু আধিক্য রয়েছে, আর বাকিটা তো মনের সমর্থন। সম্পূর্ণ নাট মন্দির দেখার পর এবার চললাম গর্ভ মন্দিরের দিকে, যেখানে রয়েছেন আদি জগন্নাথ নীলমাধবজি। এইবার সামনের লন দিয়ে হেঁটে পাশে দরওয়াজা দিয়ে বেরিয়ে কিছুটা যাবার পর পুনরায় একটি দরওয়াজা দিয়ে একদম গর্ভমন্দিরের সম্মুখে প্রবেশ করলাম। তারপরেই দর্শন করলাম ঈশ্বরের অপার্থিব রূপ, আর নীলমাধবজির সম্মুখে দাঁড়িয়ে তাকে জানালাম অন্তরের প্রণাম। নীলমাধব দর্শন শেষ হলে এবার চললাম মহানদী অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করতে। মন্দির থেকে এই ঘাট সোজা, মানে এই সিঁড়ি সোজা নেমে গেছে মহানদীতে। সিঁড়িগুলো কিন্তু ভীষণ উঁচু। এখান থেকে মন্দিরটা একটু দেখায় আপনাদের।
কি সুন্দর ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। কি অসাধারণ ভিউ দেখুন, প্রাণ জুড়িয়ে যাবে ভিউটা দেখলেই। এখানে রয়েছে নীলমাধব মিউজিয়াম, মনে হয় এখন এটা কাজ চলছে এবং বন্ধ রয়েছে। অসাধারণ ভিউ, অসাধারণ। এই মহানদীতে কিন্তু বোটিংও হয়। ওই দেখুন যে বোটগুলো রাখা রয়েছে, এখানে বোটিংও হয়। একদম নীল জল, তার উপর রাশি রাশি বালু, বালুকা বেলা, অসাধারণ লাগে, অসাম। আমার সম্মুখে যে নীল জলরাশি জোড়া পাহাড়ের পাশ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে, দূর বিস্তৃত পাহাড় শ্রেণী, ধূসর বিস্তীর্ণ বালুকা বেলা যার অলঙ্করণ, নীল আকাশ যাকে দিকচক্রবাল জুড়ে আপাদমস্তক ঢেকে রেখেছে, তার নাম মহানদী। মহানদী পূর্ব মধ্য ভারতের একটি প্রধান নদী। এই নদীর অববাহিকার আয়তন 1,40,000 বর্গ কিলোমিটার। এই নদীর দৈর্ঘ্য 885 বর্গ কিলোমিটার। মহানদী ছত্তিশগড়ের সিহাওয়া পর্বত থেকে উৎপন্ন হয়ে ছত্তিশগড় ও উড়িষ্যার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। শেওনাথ হল মহানদীর দীর্ঘতম উপনদী। মহানদীর তীরে নির্জন বালুকা বেলায় কিছুটা হাঁটাহাঁটি না করলে, বোটিংয়ের স্বাদ না নিলে ভ্রমণ কিন্তু অসমাপ্ত। নদী, পাহাড়, আধ্যাত্মিক পরিবেশের এমন মেলবন্ধনের বিচারে কন্টিলো অনন্য। হাতে সময় খুবই কম, তাই চললাম মন্দির চত্বরের বাইরের দিকে। প্রবেশের পথ ধরেই বেরিয়ে চললাম, আর নীলমাধবকে জানালাম অন্তরের শতকোটি প্রণাম। বিদায় নীলমাধব। হয়তো অদূর ভবিষ্যতে নীলমাধবের হাতছানিতে জোড়াপাহাড় মহানদীর প্রকৃতির ডাকে আবারও ছুটে আসবো এই নীলমাধবের দেশে, আদি জগন্নাথের দেশে, এই কন্টিলোতে। হয়তো সেদিন পূরণ করে নেব আজকের অতৃপ্ত মনকে। তবে আজ বিদায়। আমি নীলমাধব মন্দির থেকে নেমে এসে ফেরার পথ ধরেছি। নীলমাধব মন্দির সম্বন্ধে এবং পাশে মহানদী সম্বন্ধে সব কিছু জানানোর চেষ্টা করলাম আপনাদের। আরও বেশি তথ্য পেতে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে গিয়ে জানান। যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করুন, এবং যদি আপনারা এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। কন্টিলোর নীলমাধব টেম্পল দেখে মহানদীর প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা উপভোগ করে
প্রাকৃতিক সুধায় আসক্ত অতৃপ্ত মনকে খানিকটা সামলে নিয়ে শেষমেশ ফিরে এসেছিলাম গাড়ি পার্কের জায়গায়। এখানে খাবার হোটেল বেশ দুর্লভ, কেবল 2-1টি পাবেন। এর মধ্যে একটি হোটেলে লাঞ্চ সেরে ধরলাম ফেরার পথ। আবারও নদী, জঙ্গল, পাহাড় পর্বতের সাক্ষাৎ। এই রুটেই আরও 2টি দর্শনীয় স্থান পাবেন। তা হলো একটি পাহাড়ের মাথায় নূতন তৈরি হওয়া রাম মন্দির এবং অন্যটি একটি উষ্ণ প্রস্রবণ, যা আজকের লিস্টে আমি সংযোজন না করলেও আপনারা তা করতেই পারেন, যার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই অঞ্চলের টেম্পারেচার বেশ বেশি। অতিরিক্ত তাপমাত্রা বা ভীষণ গ্রীষ্ম অ্যাভয়েড করতে চাইলে কন্টিনিউ ট্যুর প্ল্যান অবশ্যই সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে করুন। আর মহানদীতে বোটিং এবং মহানদীর পারিপার্শ্ব ভ্রমণ এবং উপভোগ করতে হাতে বেশ কিছুটা সময় রাখুন। নীলমাধবের দর্শনের সঙ্গে সঙ্গে মহানদীকে এনজয় করতে না পারলে ট্যুর অসমাপ্ত এবং ভ্রমণকারী অতৃপ্তই রয়ে যাবে। আর এবারেই ঘটে গেল সেই অঘটন। তবে আমরা যে যন্ত্রের দাস তা বুঝলাম কিছু পরে। বিশ্বাস করুন, একটা মোকাভিনয় করার কোনো ইচ্ছাই আমার ছিল না। ছোট্ট ওয়্যারলেস মাইক্রোফোনটা যে কখন ঘুমের দেশে পাড়ি দিয়েছে তা টের না পাওয়াতেই হলো বিপত্তি। তা যাই হোক, শেষবেলায় আমার ড্রাইভার অনিলের সম্বন্ধে কিছু বলি। আজকের ভ্রমণে ও শুধু সঙ্গী ছিল না, ও ছিল প্রধান গাইডার। খুবই ভালো ছেলে। উড়িষ্যার ট্যুরিস্ট স্পটগুলি সম্বন্ধে ওর বেশ প্র্যাকটিক্যাল ধারণা রয়েছে আর ও খুবই এনার্জেটিক। আপনারা যদি পুরীর বিভিন্ন সাইট ট্যুর করতে চান, ওর সঙ্গে কথা বলতে পারেন। ফোন নাম্বার স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ওর নিজের কথা আপনাদের শোনাতে না পারার জন্য আমি খুবই দুঃখিত। এই ভিডিওতে ভ্রমণের সঙ্গে সঙ্গে সব তথ্য পরিবেশনের চেষ্টা করলাম। পাহাড়ের সীমারেখার ওপর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ভ্রমণ প্রতীকের বিদায়ের বেলা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।